আজকে আপনাদের সামনে কমপক্ষে 20টা নিউজ কভার করার চেষ্টা করব। ডক্টর ইউনূস আসলে কাতার সফর থেকে কি আনতেছেন আমাদের জন্য, একটু দেরিতে হলেও বিস্তারিত সত্য আজকে জানতে পারবেন। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আজকের ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, একটু শেয়ার করে দিবেন। ভাবি শোনো, বস্তাটা বইটা নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা। যেই বস্তা পড়তে শুধু সুসংবাদ আর সুসংবাদ। তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকে এগুলো চলমান ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো, বাট এখন হয়ে গেছে। আমরা আওয়ামী লীগ করি, আমরা মৃত্যুকে ভয় পাই না। আজরাইল আমাদের কাছে আসে না, দূরে থাকে। বলবেন আওয়ামী লীগ মরে না, মরে, কিন্তু স্বাভাবিকভাবে মরে। আমরা মৃত্যুকে ভয় পাই না, আজরাইল আমাদের কাছে আসে না, আমাদের নাম শুনলে আজরাইল দূরে থাকে, যেটা আওয়ামী লীগ যাওয়া যাবে না। প্রবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা স্লোগান দিচ্ছে প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতা চাই। আপনারা দেখেছেন যে কাতারে প্রফেসর ইউনূস এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, মানুষ ডেকে তাকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম স্যার। এবং এই প্রথম, এটা অন্য কোনো সরকার প্রধানের ক্ষেত্রে হয়নি বা আমি দেখিনি, যে পথচারীরা সালাম দিচ্ছে আর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত উঁচু করে সালামের জবাব দিচ্ছে, এবং মানুষ জানিয়ে দিচ্ছে যে স্যার আপনাকে 5 বছর দেখতেছে। আপনার ভিডিও দেখেছেন। সব যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধের দাবানলে কে হারবে, কে জিতবে, কার হারা আর কার জিতা নিয়ে আমাদের আজকের এই পর্বের আলোচনা। আমাদের প্রধান উপদেষ্টা তো কাতার সফর শেষ করলেন, তিনি সেখান থেকে ইটালিতে গেছেন। 4 দিনের সফর ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কেন কোনো প্রকার কোনো বৈঠক হলো না? কেন তাদের মধ্যে কোনো ধরনের সাক্ষাৎ হলো না? শেখ তামিম বিন হামাদ বিন আল থানি তিনি কেন দেখা দিলেন না আমাদের প্রধান উপদেষ্টাকে? সরকারের প্রেস উইং থেকে যা যা প্রচার করা হয়েছে হুবহু সেগুলো বাংলাদেশের প্রতিটি গণমাধ্যম প্রচার করেছে। হুবহু যা বলা হয়েছে তাই তুলে ধরা হয়েছে, এবং বলা হয়েছে যে এই কাতার সফরের মাধ্যমে বিশাল কিছু অর্জন হবে। কেউ কেউ বলেছেন যে প্রধান উপদেষ্টা কাতার মাতিয়ে ফিরবেন। কতটা মাতিয়ে ফিরলেন তিনি? কি অর্জন হলো আমাদের? অনেক জল্পনা আর কল্পনার পরে এন্ড অব দ্য ডে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুজনই মন্ত্রী হবেন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা। যেই বস্তা পড়তে শুধু সুসংবাদ আর সুসংবাদ। তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকে এগুলো চলমান ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো, বাট এখন হয়ে গেছে। প্রথম সুখবর হচ্ছে কাতার আমাদের কাছে আর কোনো টাকা পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব আছেন বারবার বলছিলেন আওয়ামী লীগ সরকার আমরা নাকি অনেক টাকা কাতারের কাছে দেনা ছিল, দেয় নাই, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস বস্তা ভরে নিয়ে গেছেন। মানে কাতার যত ঋণ টিন আমাদের কাছে ছিল, টাকা পাওনা ছিল, জ্বালানি টালানি নিয়ে সব দিয়ে দিচ্ছেন, এখন আমরা ফ্রি। তো কাতার কি দিল? প্রথমত কাতারের আমির তার আম্মার সাক্ষাৎকার দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাতার আমিরের মায়ের সাক্ষাৎকার আমার কাছে মনে হয়েছে বিষয়টা বিরল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলিস্ট, সেই জায়গা থেকে হলেও হতে পারে যে হয়তো আমাকে দেখার একটা খারিশ ছিল। এর বাহিরে আপনি দেখেন কাতারে বাংলাদেশ সেনাবাহিনী সেনারা যাবে, এটা যদি আওয়ামী সরকার আমল থেকে নেওয়া একটা সিদ্ধান্ত, বাট বাস্তবায়নটা এখন হচ্ছে আগামী 2 মাসের মধ্যে যাবে। আরো সুসংবাদ আছে কি, বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। নাম ছোট করা দরকার, এত বড় নাম দিয়ে কি করবে? গোষ্ঠী টুষ্টি লম্বা সহ কার ছেলে কার নাতি কার প্রতি এরকম মনে হয়, তাই না? আরবি যারা বলছেন জানাবেন। আপনার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন যে বাংলাদেশে যে চলমান সংস্কার আছে সেটার প্রতি কাতারের পূর্ণ সমর্থন আছে। ইউনূস সাহেবের জন্য সুখবর। তারপরে সংস্কারের জন্য যারা অপেক্ষা করছেন যে মিডল ইস্ট আসলে কি ভূমিকা রাখবে, তারা কিন্তু পজিটিভ ভূমিকা রাখছে। এখন এই কথাগুলো আমাদের গণমাধ্যম বলতেছে, কাতারের গণমাধ্যম থেকে আমরা জানি না। তো যাই হোক, এরপরে দ্বিতীয় ধাপে আপনার প্রধান উপদেষ্টার যে নেতৃত্ব, এটার প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কাতারের। আর তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে তিনি মনোনীত করবেন। এগুলো কিন্তু ডিফারেন্ট একটা ওয়ার্ড শুনছি, তাই না? যে কাতারের প্রধানমন্ত্রী বলতেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো ভালো করার জন্য, আরো নতুন উচ্চতায় কিভাবে আরো কিছু করা যায়, তো তিনি তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশের জন্য মনোনীত করবেন। আর চলমান সংস্কার এবং বাংলাদেশকে পুনর্গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালী ভাবে যেন আত্মপ্রকাশ করতে পারে, তিনি সেই দোয়াও করছেন এবং সম্ভাব্য যত ধরনের সুযোগ দরকার বা সুবিধা দরকার সেটাও দিবেন। এবং তিনি বলছেন যে আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি। তো প্রধান উপদেষ্টা সুযোগ পেয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক, আর্থিক, বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করছেন। এর মধ্যে আপনার তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ, সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা। আর ইউনূস সাহেব তিনি কাতারের প্রধানমন্ত্রীকে বলছেন আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তার প্রয়োজন। তো শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা করার জন্য একটি কারিগরি দল
পাঠানোর আহ্বান জানিয়েছেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন আপনি একটা কারিগরি দল পাঠান, আমাদের টিম আপনাদের টিম, উভয় টিম বৈশা আপনার কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদেরকে যেন মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরানো যায় এই ব্যাপারেও কাতারের কাছে সহযোগিতা চেয়েছেন। কাতার বলছে ভাই দিলাম। তো মনে হয় আমরা দেখলাম যে এখানে কাতারের প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সবগুলো বাংলাদেশের জন্য কল্যাণকর, পাশাপাশি ইউনূস সাহেবের জন্য কল্যাণকর। প্রবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা স্লোগান দিচ্ছে প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। আপনারা দেখেছেন যে কাতারে প্রফেসর ইউনূস এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, মানুষ ডেকে তাকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম স্যার। এবং এই প্রথম, এটা অন্য কোনো সরকার প্রধানের ক্ষেত্রে হয়নি বা আমি দেখিনি, যে পথচারীরা সালাম দিচ্ছে আর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত উঁচু করে সালামের জবাব দিচ্ছেন এবং মানুষ জানিয়ে দিচ্ছে যে স্যার আপনাকে 5 বছর দেখতে চাই। আপনার ভিডিও দেখেছেন কাতারে। দর্শক, এভাবে প্রবাসীরা, আপনি যদি প্রবাসীদের মধ্যে জরিপ করেন, প্রবাসীদের মধ্যে 80 থেকে 90% মানুষ প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চায়। কারণ প্রবাসীরা কষ্ট করে দেশে টাকা পাঠায়, সেই টাকায় দেশে তার আত্মীয় স্বজন ভালো থাকুক, সংসার ভালো থাকুক, এটাই তারা চায়। তারা কোনো হানাহানি ব্যক্তিস্বার্থ দলীয় স্বার্থ চায় না, তারা কষ্ট করে খায়। তাদের রেমিটেন্সের টাকা বাংলাদেশ টিকে আছে, তারা চায় বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশে দুর্নীতি না হোক। এই জন্য তাদের পছন্দ সরকার ডক্টর ইউনূস সরকার। অন্য কি আসলো কি এই বিষয়ে তারা ভাবে না। দর্শক, প্রফেসর ইউনূস সরকার অভূতপূর্ব আরেকটা অর্জন করেছে, যেটা অনেকের নজরে পড়েনি। মহা অর্জন, কেউ এখন পর্যন্ত বুঝতে পারছে না যে কত বড় অর্জন। এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হয়েছে। যেমন বাংলাদেশ কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, এটা নিয়ে তোলপাড় হয়েছিল। কিন্তু প্রফেসর ইউনূসের কাতার সফরে যে ইউনূস বড় ঘটনা ঘটিয়ে এসেছেন বা ঘটিয়েছেন, এটা নিয়ে তোলপাড় হয়নি, মিডিয়া হাই ভোল্টেজ। অথচ কাতারের মিডিয়া প্রফেসর ইউনূসকে যে গুরুত্ব দিয়েছেন, তাকে যে কাভারেজ দিয়েছেন, সাধারণত বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সফরে গেলে কাতারের মিডিয়া এত গুরুত্ব দেয় না। তো দর্শক, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক, বিভিন্ন চুক্তি, হেল্প বা ইনভেস্টমেন্ট এগুলো যদি হয় এটা নর্মাল। কিন্তু দেখেন স্পেশালিটিটা কি, যে বাংলাদেশ এটা একটা নতুন বাংলাদেশ। তো নতুন বাংলাদেশ পুনর্গঠন সংস্কার প্রক্রিয়ায় আপনাদের পাশে আছি, এই প্রতিশ্রুতিটা বাংলাদেশের কোনো বন্ধু রাষ্ট্রের কাছ থেকে পাওয়া, এটা গ্রেট অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে কাতার সফর, এই জন্য এটা বিশাল কিছু। অথচ এটা নিয়ে তোলপাড় হয় না। দেখেন, বাংলাদেশ পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রী। বাংলাদেশ পুনর্গঠন, এই কথাটা এটা শুনলেই তো বিএনপি আমাদের মাথা খারাপ হয়ে যাবে। এর মানে এটা নতুন বাংলাদেশ, নতুনভাবে স্বাধীন হয়েছে, এই দেশটা পুনরায় গঠন করা দরকার, একটা বিধ্বস্ত বাংলাদেশ। এই যে ডক্টর ইউনূস সরকারের যে ন্যারেটিভ, বিপ্লবীদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ কাতার গ্রহণ করে তারা বলছে যে ঠিক আছে, আপনি দেশ গঠন করুন, আপনি সংস্কার করুন, আমরা আছি আপনার কাছে। এটাই হচ্ছে গ্রেট অ্যাচিভমেন্ট। এটা বিএনপি আওয়ামী লীগের জন্য কান্নার, কারণ তারা এই দেশটা ধ্বংস হয়েছে, পুনর্গঠন করতে হবে, নতুনভাবে করতে হবে, এই কথাই বিশ্বাস করে না। কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার দোহায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাতার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং বাংলাদেশের পুনর্গঠনের সর্বোত্তম সহায়তার আশ্বাস দেন। এর মানে সংস্কার প্রক্রিয়ায় ডক্টর ইউনূস যে এই বিশ্ব ভ্রমণ করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, চীনে গিয়েছেন, সেখানে সংস্কার প্রক্রিয়া তারা সমর্থন দিয়েছেন, দেশ পুনর্গঠনে সহায়তা করছে। এর মানে বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক কন্টিনিউ করছেন। আমি এভাবে দেখছি না। নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 রিসেট বাটন, এই জায়গায় বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ডক্টর ইউনূস আনছেন, আমরা এইভাবে দেখছি। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা শেখ মোহাম্মদ জানান তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আর উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে তার ঘনিষ্ঠ সহযোগিতা নিযুক্ত করবেন। প্রফেসর ইউনূস যেখানেই যান সোনা ফলে, তিনি সোনা নিয়ে আসেন। কাতার প্রধানমন্ত্রী বলেন আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি। এই সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংস্কার পুনর্গঠন প্রক্রিয়া শেষে বাংলাদেশ ভবিষ্যৎ শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে। দেখেন, এর মানে সরাসরি সংস্কারকে সমর্থন করে বক্তব্য দিল কাতার। অভূতপূর্ব দৃশ্য। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গঠনের জন্য কাতারের পূর্ণ কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহায়তা কামনা করেন। তিনি বলেন আমাদের যুবকদের স্বপ্নে দেশ গঠনে আপনাদের সহায়তা করেন। এই যুবকদের স্বপ্নে, এটা শুনলে বিএনপি মাথা খারাপ হয়ে যায়। তো বিএনপি খুশি হতো যদি বলতো যে আমরা দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ দেখতে চাই, একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এই কথা বললে বিএনপি খুশি হয়। এই কথা কেউ বলছে না। নির্বাচনের কথা চীনও বলে না, কাতারও বলে না, আমেরিকা বলে না, কেউ বলে না। দর্শক, যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধের দাবানলে কে হারবে, কে জিতবে, কার হারা আর কার জিতা নিয়ে আমাদের আজকের এই পর্বের আলোচনা। দর্শক, পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন 3 বার কাশ্মীরকে নিয়ে যুদ্ধ করেছি আমরা, আরো যদি 10 বার যুদ্ধ করতে হয় তাও চালিয়ে যাবে পাকিস্তান। পাকিস্তান থেকে ভারতীয় নাগরিকদের ভিসা ক্যান্সেল করে শাহবাজ শরীফ জানিয়েছে যে পাকিস্তানের থেকে আগামী 48 ঘন্টার ভিতরে সকল ভারতীয় নাগরিক ভারত ছেড়ে চলে যান। পাকিস্তানে ভারতীয় এম্বাসিতে যে লোকজন চাকরি করছে সেখানে যেন 30 জনের বেশি লোক চাকরি না করে। তাছাড়া ভারতীয় নাগরিক, ভারতীয় নৌবাহিনী, বিমান বাহিনীর কিছু ফোর্স পাকিস্তানে আছে যৌথ মহড়ায়, তাদেরকেও এই মাসের 30 তারিখের ভিতরে পাকিস্তান ছেড়ে ভারত চলে যাওয়ার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে কাশ্মীরে 26 জন পর্যটককে হত্যা করা হয়েছে। পর্যটকের হত্যার উপরে নিন্দা আমরা সবসময় জানাবো, কারণ আমরা নিজেরা বিভিন্ন দেশে ভ্রমণ করতে যাই এবং বাংলাদেশেও বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ করতে আসে। তাই কোনো পর্যটককে হত্যার পক্ষে আমরা কথা বলবো না, এই হত্যার বিরুদ্ধেই আমরা কথা বলবো। কিন্তু মূল কথাটা হলো হত্যাটা করেছে নাকে। কথা আসছে ভারতের নিজের আভ্যন্তরীণ শক্তি থেকেই বিজেপিকে হটানোর জন্য নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যারা আছে তারা এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে আমরা জানি যে ভারতে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতা চাচ্ছে, কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে, পাঞ্জাব স্বাধীনতা চাচ্ছে, মণিপুর স্বাধীনতা চাচ্ছে, আর অনেকে স্বাধীনতা চাচ্ছে। তাই তাদের নিজের ঘর সামলাতে না পেরে সরাসরি পাকিস্তানকে দায়ী করে ফেললেন এই ঘটনার জন্য ভারত। আপনি কোনো তদন্ত ছাড়া, কোনো ধরনের রিপোর্ট ছাড়া আপনি যদি সরাসরি নাম বলে দেন, ভারতীয় গণমাধ্যম ঘটনাটি ঘটার পরপরই বলা শুরু করলো এটা পাকিস্তান করেছে। দর্শক, সেখান থেকেই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এখন পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে ভারত। ভারত হারবে কি
জিতবে সেটা হলো বিষয়। পাকিস্তানের সাথে দুইটি গুরুত্বপূর্ণ বর্ডার আছে ভারতের, একটি হলো কাশ্মীর দিয়ে, আরেকটি হলো পাঞ্জাব দিয়ে। পাঞ্জাব এবং কাশ্মীর দুটোই চাচ্ছে স্বাধীনতা ভারত থেকে আলাদা দেশ হওয়ার জন্য, আর তাদেরকে সহযোগিতা করে আসছে দীর্ঘকাল যাবৎ পাকিস্তান। এখন কাশ্মীর এবং পাঞ্জাবে বসবাসকারী শিখ শক্তি, আমরা সবাই জানি যে শিখ নেতাকে কানাডাতে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দারা, এবং সেখানে ধরা পড়েছে। তার রিপোর্ট প্রকাশ করার পরে অনেক কিছু হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর সাথে বা কানাডার। এরপরে আবার তারা হত্যা করার চেষ্টা করেছিলেন আরেক শিখ নেতাকে আমেরিকাতে, সেটাও FBI এর কাছে ধরা পড়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেখান থেকে তারা কিন্তু কানাডা এবং আমেরিকা থেকে মানে বড় মাপের লাথি খেয়ে, বড় মাপের উৎসাহ খেয়ে ভারত ফিরত এসেছে। সেই কারণে এই খুন খারাপি ওরা বিনদেশে গিয়ে করে, এর নজির কানাডা এবং আমেরিকাতে আছে। 24-এ আমাদের গণ অভ্যুত্থানে তারা লোক পাঠিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, এই রিপোর্ট বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও প্রকাশ করেছে। এবং আমেরিকা থেকে বাংলাদেশের যে জাতিসংঘ থেকে যে রিপোর্টটা এসেছে আমাদের উপর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, সেখানেও কিন্তু ভারতের ইন্ধন আছে, আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, এখন ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে। এখন ওই সাইড দিয়ে আমরা দেখবো যে পাকিস্তান যুদ্ধ করছে, পাঞ্জাব এবং কাশ্মীর পাকিস্তানকে সহযোগিতা করছে। আর অপর দিক দিয়ে মণিপুর সহ 7 সিস্টারের মধ্যে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতার ঘোষণা দিবে এট এ টাইম। যখন তারা যুদ্ধে ব্যস্ত থাকবে পশ্চিমে, তখন পূর্বে স্বাধীনতার ঘোষণা আসবে, এবং পশ্চিমের দুটি রাজ্য সরাসরি স্বাধীনতার ঘোষণা দিবে এই যুদ্ধ লাগার সাথে সাথে। কাশ্মীর স্বাধীনতার ঘোষণা দিয়ে পতাকা উড়িয়ে ফেলবে, অস্থায়ী সরকার গঠন করে ফেলবে। পাঞ্জাবে তাদের নিজস্ব পতাকা উড়িয়ে ভারতীয় পতাকা নিচে ফেলে দিয়ে, আগুনে পুড়িয়ে দিয়ে তারা ঘোষণা দিবে পাঞ্জাব এখন স্বাধীন দেশ। কারণ অলরেডি তাদের প্রদেশগুলোতে সরকার গঠন থাকে, প্রাদেশিক পার্লামেন্ট আছে, তারা অনেক দূর এই দিক থেকে আগানো। তাই এই প্রদেশগুলোর সরকারই তো সরকার, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তাদেরকে ট্যাক্স নেয় তাদের কাছ থেকে, আর আন্তর্জাতিক অঙ্গন থেকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী দিয়ে তাদেরকে সহযোগিতা করে। আভ্যন্তরীণ সব কাজ ওই প্রাদেশিক সরকারই করে থাকেন। তাই সেই প্রাদেশিক সরকার থাকলে আর নতুন করে কোনো সরকার, অস্থায়ী সরকার, ভারপ্রাপ্ত সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এগুলা ভারতের জন্য প্রযোজ্য নয়। এবং এইরকম ল আইন শুধুমাত্র ভারত পাকিস্তান নয়, অন্যান্য দেশেও আছে। পাকিস্তানেও সেরকম প্রাদেশিক সরকার আছে, আমেরিকাতে প্রাদেশিক সরকার আছে, ইউকেতে প্রাদেশিক সরকার আছে, এরকম ইউরোপের বিভিন্ন দেশে প্রাদেশিক সরকার আছে। তাই সেই সরকাররা ঘোষণা দিবে। 7 সিস্টারে প্রাদেশিক সরকার আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সরকার আছে, তাই তারা ঘোষণা দিবে আমরা এখন স্বাধীন। আর চায়না চিরশত্রু সেই ভারত, চায়নার কাছ থেকে বারবার হেরে যাওয়া সেই ভারত আবারও হেরে যাওয়ার জন্য চায়না প্রস্তুতি নিয়ে বসে আছে, পাকিস্তানের সাথে লাগবে। আর চায়না প্রত্যেকটা তাদের 7 সিস্টারকে আলাদা সরকার গঠনের জন্য, আলাদা স্বাধীন হওয়ার জন্য সহযোগিতা করবে। বাংলাদেশ চিরশত্রু এখন ভারতের সবচেয়ে গলার কাটা বা বড় শত্রু হলো বাংলাদেশ। কারণ 24-এ আমরা 5ই অগাস্ট ভারতকে পরাজিত করেছি। আমরা শেখ হাসিনাকে শুধু একা নয়, ভারতকে এখানে পরাজিত করেছি। তাই ভারত কিছুতেই বাংলাদেশ থেকে সহযোগিতা পাবে না। সেই কারণে অপরদিকে মালদ্বীপ, অপরদিকে আমরা শ্রীলঙ্কা, অপরদিকে আমরা আছে ভুটান আছে, নেপাল আছে, সব জায়গা থেকেই ভারতের বিরুদ্ধে সোচ্চার হবে সেই যুদ্ধে। তখন এই যুদ্ধে ভারত খান হয়ে নরেন্দ্র মোদীর দুটি খুলে ওই আরব সাগরে ঝাঁপ দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। আর ওইদিক দিয়ে তার বন্ধু যাকে মনে করেছিল ডোনাল্ড ট্রাম্প, সে মুচকি মুচকি হাসবে আর ককটেল পার্টি করবে। ডোনাল্ড ট্রাম্প উল্লাসে নাচবে যে এবার নরেন্দ্র মোদীর দুটি খোলার সুযোগ পাওয়া গিয়েছে। কারণ আমরা সবাই জানি পাকিস্তান হলো আমেরিকার জন্মলগ্ন থেকে ক্লোজ বন্ধু। তাই এই পাকিস্তানকে আমেরিকা সবসময় সহযোগিতা করেছে এবং করবে। আজকের যে ভ্লাদিমির পুতিন আছে রাশিয়া, সেও আবার পাকিস্তানকে সহযোগিতা, পাকিস্তানকে সমর্থন। ইমরান খানের সাথে তার ছিল ঘনিষ্ঠ দোস্তি। প্রিয় দর্শক, আরেকটা কথা বলা বাহুল্য যে সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের দোস্তি যায় না। রাষ্ট্রের সাথে দোস্তি থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, সব ধরনের সহযোগিতা থাকবে। তাই পুতিন এখন বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু ভালো সম্পর্ক রেখে চলছে। কারণ ব্যবসা বাণিজ্যের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও পুতিন সর্বোচ্চ ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে যাচ্ছে। কারণ রাশিয়া এখন চিন্তা করবে ভারত ধ্বংস হলে রাশিয়ার লাভ হবে। রাশিয়া পাকিস্তান এবং বাংলাদেশের মতো বিভিন্ন দেশে তাদের উৎপাদিত অনেক জিনিস বিক্রি করার সুযোগ পাবে, যেটা আমরা ভারত থেকে কিনতাম, এটা এখন আমরা রাশিয়া থেকে কিনবো, আমেরিকা থেকে কিনবো, চায়না থেকে কিনবো। ভারতের দরজা বন্ধ হলে ওই সমস্ত দেশগুলো খুশি হবে। ভারতকে কোণঠাসা করার জন্য ওরাও বসে আছে। পুতিনও বিরাট বড় পার্টি দিয়ে ওই যে বোতল নিয়ে বসে যাবে। পুতিনও খুশি হবে যে নরেন্দ্র মোদীকে এবার একটা ভালো মাইট দিয়েছে পাকিস্তান। তাই পাকিস্তানের পাশে সারা বিশ্ব থাকবে, নরেন্দ্র মোদীর পাশে ঘুমুত খাওয়া, চেনা খাওয়া তার কিছু বিজেপির ওই কট্টরপন্থী ছাড়া আর কেউ থাকছে না। আমাদের প্রধান উপদেষ্টা তো কাতার সফর শেষ করলেন, তিনি সেখান থেকে ইটালিতে গেছেন। 4 দিনের সফর ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কেন কোনো প্রকার কোনো বৈঠক হলো না? কেন তাদের মধ্যে কোনো ধরনের সাক্ষাৎ হলো না? শেখ তামিম বিন হামাদ বিন আল থানি তিনি কেন দেখা দিলেন না আমাদের প্রধান উপদেষ্টাকে? সরকারের প্রেস উইং থেকে যা যা প্রচার করা হয়েছে হুবহু সেগুলো বাংলাদেশের প্রতিটি গণমাধ্যম প্রচার করেছে। হুবহু যা বলা হয়েছে তাই তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে এই কাতার সফরের মাধ্যমে বিশাল কিছু অর্জন হবে। কেউ বলেছেন যে প্রধান উপদেষ্টা কাতার মাতিয়ে ফিরবেন। কতটা মাতিয়ে ফিরলেন তিনি? কি অর্জন হলো আমাদের? এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি শুধু একটু জোর দেওয়ার চেষ্টা করি যে এই সফরকে যে রাষ্ট্রীয় সফর বলা হলো এবং কাতারের আমিরের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বৈঠক হবে,
সরকারের প্রেস উইং থেকে বলা হলো, যা আমি একটা গণমাধ্যমের অংশ বিশেষ তুলে ধরি। এটি গত 20 এপ্রিল দৈনিক প্রথম আলোতে যেভাবে প্রকাশ হয়েছে সেটুকু শুধু আপনাদের তুলে ধরি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে সোমবার কাতার যাচ্ছেন। 4 দিনের এই সফরের সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেটাই তো হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় সফর হয়ে থাকলে। যেমন এখানে বলা হচ্ছে যে যেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। আমরাও আশায় ছিলাম, আলোচনা হয়তো হয়েছে, নিশ্চয়ই হয়েছে, কতটুকু আউটকাম এসেছে তা আমরা সবাই বুঝতে পারছি। তো এই যে বলা হলো রাষ্ট্রীয় সফরের নানান ধরনের সিমটম তো থাকে। রাষ্ট্রীয় সফরে অতিথিকে বরণের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বা অনুষঙ্গ কতটা যুক্ত করা হলো সেটি হচ্ছে মুখ্য বিষয়। রেওয়াজ অনুযায়ী যা প্রথা হিসেবে দাঁড়িয়ে গেছে সেই দিক থেকে যদি বলতে হয়, যদি বলা হচ্ছিল যে কাতারে আমিরের আমন্ত্রণে আমাদের প্রধান উপদেষ্টা সফরে গেছেন বা যাচ্ছেন, আমরা বিশ্বাস করতে চাই যে তিনি আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আমন্ত্রণ পত্রেই উল্লেখ থাকার কথা সফরের ক্যাটাগরি কী হবে, সেই সঙ্গে অতিথির প্রোটোকল নির্ধারণ, যেমন লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার, গান স্যালুট প্রদান এবং অতিথির সম্মানে স্টেট ব্যাঙ্কুয়েট বা রাষ্ট্রীয় ভোজ যেটিকে বলে আমরা, সেটির অংশ হবে হয় ডিনার থাকবে, না হয় লাঞ্চের আয়োজন করা হবে। এসবের কিছুই কি হয়েছে? এত কথা উঠতো না, আমরাও এটি নিয়ে এত বেশি মাথা ঘামাতাম না। মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখা হচ্ছে বারবার, যা নয় তা আগ বাড়িয়ে বলা হচ্ছে। কাতারের আমির আমন্ত্রণ জানালেন আর সে আমিরের খোঁজ পাওয়া গেল না, এটা একটু কেমন হয়ে যায় না? এবং নিশ্চয়ই আমরা একটু ধারণা করতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যে তার সাথে যেন বৈঠক হয়। বৈঠকটি প্রয়োজন ছিল, অবশ্যই প্রয়োজন ছিল, হলে ভালো হতো আমাদের নানা দিক থেকে, কিন্তু কাতারের আমির দেখা দেননি, এটি বাস্তবতা। কাতারে যাওয়ার পরও সরকারের বা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 23 বা 24 তারিখে এই বৈঠক হতে পারে। আমরা অধীর আগ্রহে ছিলাম, হোক বৈঠকটি, বাংলাদেশেরই ভালো হবে, বাংলাদেশে কল্যাণ হবে। হয়তো আর যাদের সাথে কথা বলেছেন নিশ্চয়ই কাতারের আমিরের সঙ্গে কথা বলা এক কথা নয়। আচ্ছা, ধরুন যে অন্য কোনো রাষ্ট্রের কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আমাদের দেশে ব্যক্তিগত সফরেই এসেছেন, তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছেন, সম্ভব ছিল তাকে ইগনোর করার? নিশ্চয়ই না। অনেকে বলতে পারেন যে এটি তো রাষ্ট্রীয় সফর, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোথাও গেলে সেটি রাষ্ট্রীয় সফর হওয়ার কথা। নিশ্চয়ই না, আমরা নিজেরা মনে মনে ধরে নিলেই তো হবে না, তারও কিছু সিমটম থাকে। আমি একটা উদাহরণ দিই। ধরুন, ধরাধরি কিছু নেই, এটি যে বাস্তবতা। 2001 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ব্রিটেনে গিয়েছিলেন জি সম্মেলন উপলক্ষে। তো সেখানে ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে দেখা হলো। ফার্স্ট লেডি অর্থাৎ জো বাইডেনের স্ত্রী সহধর্মিনী লেডি জিল বাইডেনকে রানী এলিজাবেথ স্বাগত জানালেন, কিন্তু সেখানে ছিল না কোনো রেড কার্পেট সংবর্ধনা, ছিল না স্টেট ব্যাঙ্কুয়েটের কোনো আয়োজন। এবং ব্রিটিশ ফরেন অফিসারের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো স্পষ্টভাবে এই খবর দিয়েছিল যে জো বাইডেনের ওই সাক্ষাৎ তথা ব্রিটেন সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বটে, তবে তা কোনো রাষ্ট্রীয় সফর ছিল না। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গেছেন, বৈঠকটি বা সাক্ষাৎকারটি খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেটিকে তারা রাষ্ট্রীয় সফর বলছে না। এবং যে কোনো রাষ্ট্রীয় সফরে নিশ্চিতভাবে দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক সেটি সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটে বৈঠকের মাধ্যমে। এ ধরনের আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয় ভোজ ইত্যাদি ইত্যাদি আর যা আয়োজন থাকে তার মধ্য দিয়ে কি হয়েছে এই কদিনে? কাতারের আমির শেখ তামিমের মায়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদের বোনের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন, দেখা করেছেন, বৈঠক করেছেন, সব ঠিক আছে। কিন্তু কেন তাদের সাথে কথা হয়েছে? যাদের আয়োজনে এই সম্মেলনটি, কাতার ফাউন্ডেশন, সেই কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছেন কাতারের আমিরের মা এবং সিইও প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন তার বোন। তো তাদের সাথে বৈঠক হয়েছে, কথা হয়েছে, এবং সেই সব জায়গায় প্রধান উপদেষ্টা নিশ্চয়ই অনেক প্রসঙ্গ তুলেছেন। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে এবং তারা ভদ্রতাবশত ফর্মালিটিজের জায়গা থেকে যা যা বলার বলেছেন, কার্টেসি মেনটেন করে। তো কি হয়েছে? কাতারের প্রধানমন্ত্রী বলেছেন যে যা যা বিষয় উত্থাপিত হয়েছে এর জন্য একটি কারিগরি দল বাংলাদেশে পাঠানো হবে।
এই তো। কিন্তু এলএনজি নিয়ে চুক্তি, আমাদেরকে বিভ্রান্তির মধ্যে রাখা হলো যে সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের পাঠানো হবে 725 জন, এগুলো যে আগের চুক্তি সেটিও আমি আপনাদেরকে জানিয়েছি। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে, সব হয়েছে। মূলত এটি তো ছিল একটি এনজিও সম্মেলন এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টা স্পিকার হিসেবে গেছে, এটাও আমাদের জন্য সম্মানের। আমরা যতটুকু বলার ততটুকু বলতে চাই, কিন্তু বারবার এগুলো বলে লাভটি কি হচ্ছে? না কোনো রাষ্ট্রীয় সফর, না কোনো দ্বিপক্ষীয় বৈঠক, এবং রাষ্ট্রীয় কোনো সফর হলে তো আমি যত মনে করি যে একটা যৌথ বিবৃতিও থাকে। তো যৌথ বিবৃতি আসবে কীভাবে? আমাদের সরকার প্রধান গেছেন, কিন্তু তাদের সরকার প্রধান তো আর কোনো বৈঠকে অংশ নেন যে কোনো প্রকার কোনো যৌথ বিবৃতি আসবে। কাতারের প্রধানমন্ত্রী তার সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু তিনি তো আর সরকার প্রধান না। এই সব কথাবার্তা ছড়িয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে, এবং আমাদের গণমাধ্যমের চরিত্র আমরা বুঝতে পারছি। যেমন ব্রিটিশ ফরেন অফিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সব গণমাধ্যম জো বাইডেনের যেই তথ্যটি দিয়েছিল যে এটি কোনো রাষ্ট্রীয় সফর নয়, এটি খুব গুরুত্বপূর্ণ, আমাদের কোনো গণমাধ্যম সেই কথাটি বলার সাহস থাকলো না তাদের, বা তাদের কোনো নেই কোনো প্রকার সাহস যে এটি রাষ্ট্রীয় সফর নয়, যেটি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হচ্ছে, সম্ভবত ভুল বলা হচ্ছে, এটুকু বলার সাহস আমাদের নেই। এতে করে আমরা কাদেরকে উঁচু করছি, কাদেরকে ছোট করছি, সেটুকু বোঝার ক্ষমতা এর সঙ্গে যারা। গতকাল ভিডিওতে বলেছিলাম কাশ্মীর সংকট নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে খুব মেজর কোনো যুদ্ধাবস্থা হবে না। সর্বোচ্চ ভারত 2019 সালের মতো একটা সোকল সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, যেটাও খুব বেশি স্ট্র্যাটেজিক টার্গেটে তারা হিট করবে না। এখন পর্যন্ত যা যা হয়েছে মোটামুটি পরিস্থিতি সেরকমই আছে বলা যায়। যদিও আমার লাস্ট ভিডিওর পর থেকে এই পর্যন্ত খবর হচ্ছে সীমান্তে গোলাগুলি হয়েছে। গোলাগুলি হচ্ছে স্মল আর্মস ফায়ার। যুদ্ধের ক্ষেত্রে, সেনাবাহিনীর ক্ষেত্রে হাতের রাইফেল, অ্যাসল্ট রাইফেলকে স্মল আর্মসই বলা হয়। এখানে আর্টিলারি দূরে থাকুক, এখন পর্যন্ত আমি অন্তত থেকে দেখেছি মর্টার শেল পরস্পরের দিকে ছুঁড়েছেন এমন তথ্য পাওয়া যায়নি। সুতরাং বর্ডারে যতদূর হয়েছে খুব টাফ কিছু হয়েছে তা না, কিন্তু এর মধ্যেই একটা আওয়াজ পাকিস্তানের দিক থেকে আছে। সেটা হলো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বিশ্বের বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছেন এবং সেখানে তিনি একটা অল আউট ওয়ার হয়ে যেতে পারে কাশ্মীরে, এই ধরনের একটা সতর্ক বার্তা দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে সেটা কেন, বা সেটা সম্ভব কিনা। যুদ্ধ নিয়ে একটা কথা অবশ্য সবসময় বলা হয় যে যত ক্যালকুলেশনই আমরা করি না কেন, যুদ্ধ আসলে যে কোনো মুহূর্তের সিচুয়েশনে ঘটে যেতে পারে এবং সেটা ক্রমাগত এসকালেট করতে করতে একটা ফুল স্কেল ওয়ার হয়ে যেতে পারে। এটা একেবারে ইম্পসিবল তা না, সম্ভাবনা আছে, থাকে। কিন্তু এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটো স্টেপ, একটা ভারতের দিক থেকে, একটা পাকিস্তানের দিক থেকে। এবং পাকিস্তান খুব টাফ রিটালিয়েট করেছে, কারণ ভারত প্রথম রিটালিয়েট করেছে। তাদের যুক্তি হচ্ছে এই যে ঘটনা ঘটেছে সেটা পাকিস্তান পেট্রোনাইজ শুধু না, 3 জনের স্কেচ তারা প্রকাশ করে বলেছেন, কিন্তু অন্তত 2 জন পাকিস্তান নাগরিক। যাই হোক, তারা অনেকগুলো পদক্ষেপ নেওয়ার মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিটি তারা স্থগিত করেছে। এটা নিয়ে যথেষ্ট আলাপ হচ্ছে যে এটা স্থগিত এই মুহূর্তে করার আসলে খুব বেশি বাস্তবিক সিগনিফিক্যান্স নেই। এটা একটা সিম্বলিক সিগনিফিক্যান্স আছে, বাট স্টিল ইটস ভেরি সিগনিফিক্যান্ট। বাস্তবিক সিগনিফিক্যান্স নেই কেন? এই কারণে বলা হচ্ছে যে ইন্ডাস ওয়াটার ট্রিটি অনুযায়ী যে নদীগুলোর পানি পাকিস্তানে যাবার কথা, সেগুলোর পানি ডাইভার্ট করার জন্য যে স্থাপনা, সেরকম ব্যারাজ, ড্যাম, এগুলো ভারতে তৈরি নেই। মানে ভারতের মিডিয়াতে আলোচনা শুনলাম, তারা সবাই বলছেন খুব ফাস্ট ট্র্যাক আলোচনা করে এটা 2 বছরের মধ্যে শেষ করে ফেলতে, সো দ্যাট তারা একটা স্টেপ নিতে পারে। কিন্তু পাকিস্তানের দিক থেকে যেটা হয়েছে, পাকিস্তান এই পদক্ষেপটাকে, এই যে ট্রিটিটাকে স্থগিত করেছে, স্থগিত করাটাকেই পাকিস্তান খুব শক্তভাবে প্রতিবাদ করেছে এবং যে শব্দটা ব্যবহার করেছে উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট, তারা এটাকে অ্যাক্ট অফ ওয়ার বলছে। এবং পাকিস্তান এটা জানিয়েছে 1960 সালের যে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতার যে চুক্তি, এটা কোনো পক্ষ একদিক থেকে বলে দিতে পারে না যে আমরা এটা থেকে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, এটা নিয়ে প্রচুর আলোচনা আছে, কিন্তু পাকিস্তানের জন্য যদি এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়, এটা ডিজাস্টার তৈরি করবে। পাকিস্তানের এগ্রিকালচারের অ্যারাউন্ড 80% ইরিগেশন এই নদীগুলো দিয়ে যে পানি আসে সেটার উপর ডিপেন্ডেন্ট। সুতরাং পাকিস্তান এটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে কনসিডার করে ফাইনালি ভারত যদি সেই পদক্ষেপগুলো নিয়ে ফেলে, তারা অলরেডি যেটা বলছে সেটা নেবে। এখানে একটু অফ টপিক হলেও জানিয়ে রাখি, ভারত কিন্তু ইন্ডাস ওয়াটার ট্রিটি থেকে বেরিয়ে আসার বাহানা খুঁজছিল দীর্ঘদিন থেকে। ভারত এখন মনে করছে যে সেই ধরনের পদক্ষেপ যদি না নিতে পারে, তার ইনক্রিজিং যে পানির ডিমান্ড সেটা সে ফুলফিল করতে পারবে না। ফলে এই আক্রমণকে এই চুক্তি থেকে বেরিয়ে আসার একটা বাহানা হিসাবেও ভারত যে জোরে সোরে ব্যবহার করবে ভবিষ্যতেও, সেটা আমরা আসলে বুঝতে পারছি। যাই হোক, দিকে পাকিস্তান থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে খুব একই ধরনের, মানে তাদের মিলিটারি কর্মকর্তাকে সরিয়ে দেওয়া, তাদের এয়ার স্পেস বন্ধ করা, ভিসা বন্ধ করা। কিন্তু যেটা খুব সিগনিফিক্যান্টলি আলোচিত হচ্ছে সেটা হলো সিমলা চুক্তি পাকিস্তান স্থগিত করেছে। আমরা জানি 1971 সালের বাংলাদেশ স্বাধীনতার সময় শেষ পর্যায়ে তো ভারত পাকিস্তানের সরাসরি যুদ্ধ হয়েছিল এবং সিমলা চুক্তিতে অনেকগুলো কন্ডিশনস ছিল। ভারতে এই আলাপ আছে যে এটা মৃত চুক্তি বাতিল করায় কিছু আসে যায় না,
এবং তারা বলছে পাকিস্তান এটা বহু আগে থেকেই ভায়োলেট করেছে। কিন্তু ব্যাপারটা ঠিক এত সহজে না দেখে বরং এভাবে দেখা যেতে পারে, সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসা মানে অফিসিয়ালি পাকিস্তান বলছে, এর মধ্যে অনেকগুলো কন্ডিশন ছিল, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর মানে যেটা অখণ্ড যে কাশ্মীর ছিল সেটা যখন ভাগ হয়ে দুই অংশে পড়ে গেল, তাদের মাঝখানে যে লাইনটা আছে এটাকে দুই দেশের বর্ডার বলে স্বীকার করে না। মানে তারা মনে করে এটা ডিসপিউটেড, কারণ দুই পক্ষের অংশ বলে মনে করে। যেমন পাকিস্তানের মিডিয়াতে আপনি যদি দেখেন, তারা এই যে জম্মু কাশ্মীরকে IIOJ-কে এভাবে বলে, এটার মানে হচ্ছে ইলিগালি অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর। মানে পাকিস্তান দাবি করে ভারতের জম্মু কাশ্মীর তাদের, আবার যেটা আজাদ কাশ্মীর পাকিস্তানের অংশ সেটাকে ভারত তার অংশ মনে করে, সেই পুরনো ডিবেট। যাই হোক, ওই লাইন অফ কন্ট্রোল এটাকে যে জায়গায় ছিল তারা পরস্পর মেনে নিচ্ছে না, কিন্তু সিমলা চুক্তির মধ্যে ছিল এটা তারা মেনে চলবে। ফলে পাকিস্তান অফিসিয়ালি এখন বলছে এটা তারা মেনে চলবে না, মেনে চলতে আর বাধ্য নয়, এই ধরনের আলাপ করছে। এটা একটা দিক। এর মধ্যে ভারত এই ঘটনায় তার সকল মিত্র কারা হতে পারে সেটা একটা টেস্ট ছিল, এবং সেই অর্থে ভারত খুব ভালো করতে পারেনি। যেভাবে বলবো যে ভারতের কাশ্মীরে যখন এই ঘটনা ঘটে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত সফর করছিলেন, এবং সেই সফরের সময় তিনি যৌক্তিকভাবেই এটা কন্ডেম করেছেন। এটা প্রত্যেকে কন্ডেম করে, আমরা করি, যেই করুক যেভাবেই করুক এই মর্মান্তিক ঘটনা যেগুলো এই ধরনের ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটায়, এগুলোকে কোনোভাবেই সমর্থন করা যেতে পারে না। এটা যেই ঘটাক না কেন, যেই স্বার্থেই ঘটাক না কেন, এটা নিয়ে কোনো রকম কোনো পজিটিভ কিছু বলার কোনো স্কোপ কারো নাই। সো জেডি ভ্যান্স সমালোচনা করেছেন, কিন্তু আমেরিকান ফরেন মিনিস্ট্রি যেটা স্টেট ডিপার্টমেন্টের যে ব্রিফিং, সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে। ওখানে তারা একইভাবেই এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে, কন্ডেম করেছে, ভারতের পাশে থাকার কথা বলেছে, কিন্তু কোনো দেশের পক্ষে তাদের অবস্থান নয়, এটা ক্লিয়ার করে দিয়েছেন। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি দেখলাম যে ভারতীয় মিডিয়ায় মানে এটা খুবই এক্সপেক্টেডলি ভারতের মিডিয়া এটা আসেনি, পাকিস্তান মিডিয়া এটাকে বেশ হাইলাইট করেছে, আমি দেখলাম। আর এটা এক অর্থে ভারতের অনেকে যেটা এক্সপেক্ট করতেন সেটা হচ্ছে ভারতের সাথে আমেরিকার এখন যে সম্পর্ক, তাদের খুবই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, তাদের কোয়াডের মতো প্রতিষ্ঠান, মানে সামরিক জোটের অংশ ভারত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমেরিকা যেটা আছে তার গুরুত্বপূর্ণ পার্ট, এবং জনাব ট্রাম্পের বন্ধু, মোদিও খুব দেখানোর চেষ্টা করেন বন্ধু, কিন্তু দেখা গেল আমেরিকা এখন পর্যন্ত অন্তত ইঙ্গিতেও পাকিস্তানকে কন্ডেম করে কোনো কথা বলেনি। তারা এক্সট্রিমিজমের বিরুদ্ধে কথা বলছে, তারা এই ধরনের হামলার বিরুদ্ধে কথা বলছে, যেটা প্রত্যেকটা সেন্সিবল মানুষ বলবে করবে। সুতরাং ভারত যে অনেক মিত্র পাচ্ছে তা না, কিন্তু পাকিস্তানের কৌশলটাকে সেই প্রশ্নটা করছিলাম শুরুতেই, এটাই আমার মূল আলোচনার বিষয়। পাকিস্তান একটা অল আউট যুদ্ধ লেগে যেতে পারে, এই ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে বলে বলছে। আমি মনে করি পাকিস্তানের দিক থেকে এটা সঠিক আছে, কারণ পাকিস্তান যেহেতু কনভেনশনাল ওয়েপনে দুর্বল আছে, এখানে আরও বেশ কিছু যদি কিন্তু আছে, অত বিস্তারিত হয়তো আলোচনার সুযোগ এখানে নেই বা আজকে করছি না। এটুকু জানিয়ে রাখি, আমি গতদিনও বলেছি যে কনভেনশনাল ওয়েপনে যদি একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হয় তাহলে ভারত ভালো করার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, তার কনভেনশনাল ওয়েপন যদি আমরা দুই দেশের পাশাপাশি হিসাব করি, এখন বাংলাদেশেও দেখি যে দুই দেশের কার সামরিক শক্তি কেমন আছে না আছে, এগুলো নিয়ে আলাপ হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, ভারতকে মানে চায়নার সাথে একটা ফ্রন্ট আছে এই যুদ্ধের মধ্যে, সেই জায়গাটাতেও তাকে প্রচুর মিলিটারি ডিপ্লয় করতে হবে, তার 7 সিস্টার্সের সিকিউরিটির জন্য রাখতে হবে। সো সব সরিয়ে রেখে পাকিস্তান ফ্রন্টে ফুল ফ্লেজেড একটা যুদ্ধের জন্য তার মিলিটারি মানে সব পাওয়ার একত্রে, সেটা মিলিটারি পাওয়ার হোক, এয়ার পাওয়ার হোক, সব কিছু একত্র করলে পাকিস্তানের প্রায় সমপর্যায়েরই হয়ে যাবে দেখা যাবে। এবং সমপর্যায়ে হলেই যে খুব ভালো কিছু হবে নট নেসেসারিলি, কাছাকাছি হলেও কেউ যুদ্ধ কীভাবে করছে, কী ধরনের মোটিভেশন নিয়ে করছে, সেসব প্রশ্ন তো আসলে আছেই, সত্যিকার অর্থেই আছে, এবং যুদ্ধটা কেমন দাঁড়াবে। কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে আসলে শেষ পর্যন্ত এই যুদ্ধটা বা এরকম কোনো একটা খুব সিরিয়াস কোনো কিছু হওয়ার সম্ভাবনা, কিন্তু পাকিস্তানের জায়গা থেকে এটা খুবই স্বাভাবিক বা খুবই সঠিক, সেটা হচ্ছে সে এরকম ধরনের অল আউট একটা হুমকি দেওয়া যাওয়া। কারণ ভারত যেহেতু রিটালিয়েট করার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে, যদিও পাকিস্তান নিজে ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধটাকে একটা ওয়ার বলছে, টেকনিক্যালি পাকিস্তানকে এখন যুদ্ধে আগে থেকে যেতে হবে এই ধরনের একটা ঘটনার কথা, কিন্তু আদতে ভারতে যেহেতু এই চাপটা আছে, ভারত যাতে অনেক বেশি টাফ কিছু পাকিস্তানের উপরে না করে। একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা দেশের তার নিজস্ব ডোমেস্টিক লোকজন আছে, যাদের সমর্থনের প্রয়োজন আছে, যাদেরকে অ্যাড্রেস করার দরকার আছে, তাদের চাপ আছে। আমরা দেখেছি পাকিস্তানেও যথেষ্ট প্রতিবাদ হচ্ছে ভারতের বিরুদ্ধে, এবং পাকিস্তানেও চাপ তৈরি হচ্ছে ভারতের বিরুদ্ধে শক্তভাবে কঠোরভাবে দাঁড়ানোর জন্য। ফলে ভারত যদি অনেক বেশি কিছু করে ফেলে, পাকিস্তানকে আসলে অনেক বেশি কিছু করতে হবে, কারণ পাকিস্তান এই পারসেপশন তার নাগরিকদেরকে দিয়েছে যে ভারতের সাথে শেয়ানে যুদ্ধ করার মতো অবস্থা তাদের আছে। সুতরাং পাকিস্তান এই যুদ্ধ অনেক
এসকালেট করতে পারে, একটা অল আউট যুদ্ধ লেগে যেতে পারে, সেই ভীতি তৈরি করতে চাইবে যাতে ভারতের উপরে এই চাপ তৈরি হয় যে ভারত যেন এ ধরনের কোনো রিটালিয়েটরি স্টেপ অন্তত মিলিটারি স্টেপ না নেয়। আমরা দেখেছি এর মধ্যেই সারা পৃথিবী, জাতিসংঘ সবাই ভারতের উপরে এই চাপ তৈরি করেছে। এটা করাটা সঠিক আছে, আমরা কোনোভাবেই চাই না এই অঞ্চলে মানে মোটা দাগেও মাঝারি বা একটু বড় একটা যুদ্ধ লেগে যাক। এটা আসলে কারোর জন্যই ভালো হয় না। আমি এখনও মনে করি সেই সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। সর্বোচ্চ সোকল্ড একটা সার্জিক্যাল স্ট্রাইক বা বর্ডারে কিছু ঘটনা কিছুদিন ঘটতে পারে। আর ভারত যেহেতু যথেষ্ট রকম সমর্থন পাচ্ছে না, বিশেষ করে আমেরিকা তার প্রতি ইঙ্গিতেও কোনো সমর্থন দেখাচ্ছে না, তাতে একটা জিনিস মনে হয় যে ভারতের জন্য এই ধরনের একটা স্টেপ নেওয়া কঠিন। আর সবচেয়ে বড় কথা যে এটা পাকিস্তানের লোকজনই সেই ঘটনা ঘটিয়েছে, এটা আসলে জাস্ট হুমকি দেওয়ার চাইতে এটা অকাট্য প্রমাণ ছাড়া কোনো রকম স্টেপ নেওয়ার ক্ষেত্রে ভারত আসলে বাইরে থেকে সমর্থনভাবে পাবে না। আর ভারত আর আমেরিকা না, ইরাকে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে, এটা সত্য মিথ্যা পরের কথা, সে স্টেপ নিয়ে ফেলতে পেরেছে, ইরাককে অ্যাটাক করতে পেরেছে, ওটা আমেরিকা বলে। কিন্তু পাকিস্তান থেকে সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে বলে পাকিস্তানের ওপরে যথেষ্ট আক্রমণ চালিয়ে দেওয়া, ও দ্যাট অল বি ইজি ফর ইন্ডিয়া। এটা ভারত বুঝবে আশা করি, তাদের এই জিঙ্গোইজমও কমে আসুক। আর দিনের শেষে আমরা মনে করি এই ঘটনা যেটা ঘটেছে, যা ঘটেছে এরকম ঘটনা না ঘটুক। এবং সেই পুরনো কথা, আমি হামিদ মীরের একটা লেখা দেখলাম, পাকিস্তানের বিখ্যাত কলামিস্ট, প্রথম আলো এটাকে ট্রান্সলেট করে পাবলিশ করেছে, শেষ প্যারাগ্রাফে তিনি লিখছেন, আমার কাছে তাই মনে হয় দিনের শেষে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে। একটা অঞ্চলের মানুষ, এত সুন্দর একটা চমৎকার এলাকার মানুষ, মানে 70 বছর 75 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে যাবে, তাদের মধ্যে এই মারাত্মক সংকট নিয়ে তারা যাতে না বেঁচে থাকে, এই সংকটটা যাতে সমাধান হয় সেটা আলোচনার মাধ্যমেই হওয়া উচিত, হলে ওভাবেই হবে। হামিদ মীর যেটা বলছেন, আমি মনে করি আলোচনার মাধ্যমে তারা এটা সমাধান করতে পারবেন না, এবং এটা ইস্যু হিসাবে এই দুই দেশের মধ্যখানে মাঝে থেকে যাবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।